সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, আর আমাদের সাথে সবচেয়ে প্রবীণ নেতা আমাদের জনাব জাকারিয়া তাহের সুমন, যিনি জেলার আহ্বায়ক, বগুড়া থেকে, যিনি বারবার নির্বাচিত আমাদের বিএনপির নেতা, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুমন ভাইয়ের নেতা, যিনি জনাব জুনাব আলী সাহেব আজকে ওনাকে এখানে পাঠিয়েছেন আপনাদের সম্মেলন পর্যবেক্ষণ করার জন্য। তাইলে সারা চট্টগ্রামে আজকে 117টি আমাদের কেন্দ্র আছে, ওয়ার্ড আছে। অতীতে কি আপনারা দেখেছেন এইভাবে ওয়ার্ডে জেলা নেতৃবৃন্দ এসে পর্যবেক্ষণ করতে? আমরা দেখি নাই। আমার রাজনীতির ইতিহাসে প্রথম দেখা, যেটার শুভ সূচনা করেছেন এই নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ। আজকে আমরা গর্বিত এবং আমরা ধন্য, ওনারা আপনারা এসছেন এখানে এ রাতের এতটা পর্যন্ত। এখানে আমাদের মা বোন অনেকে উপস্থিত আছেন, যেটা সচরাচর আমাদের প্রোগ্রামে আমাদের মা বোনরা এত রাত পর্যন্ত উপস্থিত থাকেন না। সংগ্রামে উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, যেহেতু সম্মেলন বিকাল থেকে আপনারা বক্তব্য স্থাপন করছেন। আমরা 5টা ওয়ার্ডে সুমন ভাই পর্যবেক্ষণ করবেন, 5টা ওয়ার্ডে উনি যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সদর দক্ষিণে আরো 9টি এরকম সম্মেলন উনি করবেন আজকে। যার কারণে যেহেতু চট্টগ্রাম অনেক লম্বা, উনি সেই জগন্নাথ থেকে শুরু করেছেন এই পর্যন্ত এসে উনি যখন বললেন যে আমি যদি এই ভিতরে এই রাস্তা দিয়ে ঢুকি আমার অনেক সময় লাগবে, ওগুলো আমি অ্যাটেন্ড করতে পারবো না, আমার নেতৃবৃন্দ আছে। তো উনি আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়েছেন। জাকারিয়া তাহের সুমন, যিনি জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয় সম্পাদক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনেক কাছের বিশ্বস্ত বন্ধু, জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড, যার অনুপ্রেরণায় আজকে আমরা তৃণমূলে কাজ করছি, এই দলটাকে গঠন করছি, সে জায়গায় তাই সুমন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানিয়েছে। সংগ্রামে উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। যে প্রক্রিয়া আমাদেরকে সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে, নিশ্চয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি আজকে এখানে দাঁড়িয়ে সেই বক্তব্যের হয়তো আমি শুনি নাই, তারপর 2 মিনিট পুনরাবৃত্তি করব। পিছনে যে ব্যানার আছে, নির্দেশনা রয়েছে প্রতিটা ওয়ার্ডে এরকম নেতৃবৃন্দর ছবি সহ ব্যানার থাকতে হবে। প্রতি ওয়ার্ডে এরকম স্বতন্ত্র এরকম ওপেন খোলা মাঠে প্যান্ডেল টাঙিয়ে মিটিং করার নির্দেশনা রয়েছে। ঠিক আছে, প্রথমে বলি, সামনে যে অডিয়েন্স আছে, আমরা যে নেতৃবৃন্দরা উপস্থিত আছি, এখানে নির্দেশনা রয়েছে 100-এর অধিক সদস্য নবায়ন করতে হবে। সদস্য নবায়ন আমরা যারা বিএনপি করি, আমরা কোনোদিন আমরা ফর্ম ফিল আপ করি নাই, করেছি? এই কারণে অনেক সময় অনেকে বলে তুমি তো বিএনপি করো না। কারণ আমাদের প্রতিপক্ষ একটা দল, তারা বলে যে তোমরা আমাদেরকে যদি ভোট দাও, আমরা ক্ষমতা না গেলেও তোমরা ব্যস্ত যাবা। তাহলে ব্যস্ত যেতে হলে আমাদেরকে সহযোগিতা করো, সহযোগী এখানে সাইন করো, একটা ফর্ম ফিল আপ করে। সহযোগী কোনো পদ নয়, জামাতে ইসলামীর পদও নয়, কর্মীও নয়, কি বলে সহযোগী, ব্যস্তে যাওয়ার নাকি সহযোগী। তো সুতরাং এই জন্যে আমরা বলেছি এইভাবে ফর্ম ফিল আপ করবেন। যদি আমরা ফর্ম দিতে পারি 100, 150, 200, 250 ফর্ম ফিল আপ করবেন, বিএনপি সদস্য হবেন। ঠিক আছে, বিএনপি সদস্য হওয়ার পর যদি আমরা ফর্ম সরবরাহ করতে না পারি, আমরা এই একটা রেজিস্টার দেব। সেই রেজিস্টারে আপনাদের নাম লিপিবদ্ধ থাকবে, আপনার মোবাইল নাম্বার সহ। ঠিক আছে, এটা হবে কেন আমি বলছি, আর একটু পরে বলছি। নির্দেশনা রয়েছে নারী নেতৃত্ব। আমাদের মা বোনেরা যারা আছেন, আমাদের যে কমিটি, সেই কমিটিতে কমপক্ষে 15% নারী নেতৃত্ব সম্পৃক্ত করতে হবে। কারণ দেশমাতা খালেদা জিয়াও নারী, জুবাইদা রহমানও নারী, এরাই দেশ চালাচ্ছে, দেশ চালাবে নাকি? আজকে আমাদের মা বোনেরা যদি আমাদের থেকে দূরে থাকে, আমাদের নেতৃত্ব শানিত হবে না। যেইভাবে দেশনায়ক তারেক রহমান স্বপ্ন দেখেন এই দলটাকে নিয়ে, সেইভাবে দলটা পুনর্গঠিত হবে না। এই জন্যে নির্দেশনা রয়েছে 15% নারী নেতৃত্ব সম্পৃক্ত করতে হবে। ঠিক আছে, এগুলা করার পর নির্দেশনা রয়েছে পিছনের ব্যানার, সামনের অডিয়েন্স, 15% নারী নেতৃত্ব দেওয়ার পর
যে আপনাদের ভোটাভুটিতে 51 জনের ওয়ার্ডের যে কমিটি হবে, সেই ওয়ার্ডের 51 জনের তালিকা মেম্বার থাকেন দলের, আপনাদের তালিকাও থাকবে। তো কেন থাকবে সেটা বলি। যখন আপনার নাম থাকবে, আপনার তালিকা থাকবে, আপনার মোবাইল নাম্বার দিবে। তো দেশনায়ক তারেক রহমান যেটা করেন, ওনাকে বলা হয় কি তৃণমূলের রাজনীতির জন্য। তৃণমূলের শক্তি, তৃণমূল ঐক্যমতে আছে বলে গত 17 বছর আওয়ামী লীগ এই দলটাকে ভাঙতে পারেন নাই। অনেক চেষ্টা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে, অনেক লোক দেখানো হয়েছে, সিনিয়র নেতৃত্বকে কিন্তু লোক দেখিয়েছে। কিন্তু যেহেতু তৃণমূলে আমাদের ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ। তৃণমূলে আমাদের কোনো বিভাজন আছে? আমাদের তৃণমূলে কোনো বিভাজন নাই। আছে সিনিয়র লেভেলে চেয়ার দখলের রাজনীতি আছে। কে একাকে ধাক্কা দিয়ে চেয়ার খেলা জানেন না? চেয়ার খেলা একটা আছে না, কেউ দেখেছেন নাকি এরকম? এই খেলা খেলতে চান অনেকে, সুযোগ পেলে বসে যাবেন। এইটা নিয়ে হয়তো প্রতিযোগিতা আছে, কিন্তু তৃণমূলে আমার বিশ্বাস আমরা ঐক্যবদ্ধ আছি। দেশনায়ক তারেক রহমান যাকে ভোট প্রার্থী দিবেন, যাকে প্রার্থী দিবেন, আমরা তাকে ভোট দেব, আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। এই মর্মে আমরা ঐক্যবদ্ধ আছি না? ঐক্যবদ্ধ আছি তো? তাইলে এই মর্মে আমরা ঐক্যবদ্ধ আছি। যে কথা বলার জন্য আমি বলি, উনি যেহেতু তৃণমূলের জনক, আমরা যেহেতু আমরা একটা পুস্তিকা করার নির্দেশনা রয়েছে, এই বিষয়গুলো দিয়ে একটা পুস্তিকা মানে একটা বই, একটা বই হয়তো আপনার ছবি দিতে পারবে কিনা আমি জানি না, যদি পারে এটাও ভালো। আপনার মোবাইল নাম্বার দিবে, কোন একদিন হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে কল দিবে, আপনি কি অমুক, বলেন আপনি কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন আছে, পরিবারের খবর নেবে, নেয়ার পরে দলের খবর জিজ্ঞেস করবে। যে এইভাবে যে বলে গোলবাসা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড অনেক বেশি শক্তিশালী, আসলে কি ওই নম্বর ওয়ার্ডে কি আমরা কি আসলে শক্তিশালী আছে কিনা, এবং জিজ্ঞেস করা হবে আপনাদের সভাপতিকে, উনি আপনাদেরকে কতটা কেয়ার করেন, কতটা খবর নেন। আপনার ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদককে আপনাদের খবর নেয়। দল যখন ক্ষমতায় আসবে, চাল ডাল তো বিতরণ হবে, অনেক কিছু আসে না, তো তখন উনি খবর নেওয়া শুরু করবে। তখন নেতারা একটু খারাপ অবস্থায় থাকবে। এখন তো ধরেন যা ইচ্ছা তা করে ফেলে, ইউনিয়নের নেতাদেরকেও পাত্তা দেয় না। তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যখন তৃণমূলের নেতৃবৃন্দকে কল নিয়ে যখন জিজ্ঞাসা করবেন, আপনার থেকে যে তথ্যটা উনি পাবেন, এটা তো সত্য নাকি? সেই রাজনীতিটা করার জন্য আজকে জেলা নেতৃবৃন্দ এখানে এসছেন। সেই রাজনীতিটা আজকে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। শুধু এই গুলপাশা নয়, এই 4 নম্বর ওয়ার্ডে নয়, একদম আলগড়ার পান্ডের জোড়া থেকে জয় মঙ্গলপুর কাশীনগরে এই পুরা 14 গ্রামে যতগুলো ওয়ার্ড আছে, 117 ওয়ার্ড, চেষ্টা করছি, অতীতে হয় নাই, এখন হচ্ছে। আগে বলা হয়ে থাকতো যে বিএনপি অনেক দুর্বল সংগঠন, সমন্বয়তারাও বলবেন, সমন্বয়তারাও একসময় বলতেন যে 14 আসলে, কারণ আমাদের বেশি এত কেউ আছে। আমাদের সন্ধ্যার পরে টাউন হলে 14 গ্রামে 50-100 জন লোক থাকে। 100 জন যদি এখানে থাকে, এখানে 150 গ্রুপ থাকে। আমরা 100 জন উপস্থিত থাকলে আমাদের মধ্যে 150 গ্রুপ থাকে, কারণ 14 গ্রাম এটা এমন এক জায়গা, কেউ কাউকে ছাদ দিয়ে কথা বলতে চায় না। যার কারণে আমাদের এত গ্রুপিং এর কারণে বিএনপি ছিলাম আমরা ছাগলের 6 নম্বর পর। ঠিক আছে, এখানে এক সময় জাতীয় পার্টি রাজত্ব করেছে, দীর্ঘদিন এমপি ছিল। জাতীয় পার্টির পরে আমাদের মাঝখানে একবার 1996 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, তারপরে আমাদের ভোটে জামাত নির্বাচিত হয়েছে, তারপরে একচাটি আওয়ামী লীগ। তখন আমরা ভোট দিতে পারিনি, আমাদের লোক বলো ছিল না, মিছিল মিটিং করতে পারিনি। যদ্দূর আমরা চেষ্টা করেছি, 14 গ্রামে 43 কিলোমিটার হাইওয়ে হতে শুরু করে আমরা চেষ্টা করেছি, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাশা অনুযায়ী উনি যে প্রত্যাশা করেছেন, আমরা প্রত্যাশা পূরণ করে মিছিল মিটিং করতে পারি নাই। কিন্তু 14 গ্রামে বড় 3টি মামলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ মামলা 14 গ্রামে হয়েছে, আপনারা জানেন কিনা? এই কোয়ার্ডের নাম শুনেছেন? এরকম 3টি মামলা হয়েছে 14 গ্রামে। 3টি মামলার আসামি দেশমাতা খালেদা জিয়া ছিলেন। 3টি মামলার আসামি দেশমাতা খালেদা জিয়া ছিলেন, যার কারণে
চৌদ্দগ্রামের প্রতি দেশমাতা খালেদা জিয়ার অনেক বেশি মনোযোগ আছে। তো যারা আমাদেরকে নিয়ে অতীতে খেলেছেন, এই গোলপাশে অনেক খেলেন যে বিএনপি আছে নাকি, বিএনপি পারবে নাকি। অতীতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ম্যানেজ হতেন, ছোট্ট ছোট্ট প্যাকেট আসতো, ছোট প্যাকেট 1000 টাকার নোট আসতো নেতাদের কাছে। তৃণমূল আমারে আপনার মাথা আবার বিক্রি করে ফেলতো। তা আমি এবার বলে থাকি, তৃণমূল এবার অনেক সচেতন। সচেতন কিনা? অনেক সচেতন। যদি ইউনিয়ন নেতৃবৃন্দ নয়, আমি কামরুতা যদি আপনাদেরকে বিক্রি করতে চাই, এবার এই সম্ভব? মিছিল করে আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে হামলা করবেন, আমার ঘরের দরজা জানালা ভাঙবেন। আজকে তৃণমূল এত বেশি ঐক্যবদ্ধ। ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছেন ওনাদেরকে বলি সাবধান হন। তৃণমূলকে আর বিক্রি করার কোনো সুযোগ নেই, আছে নাকি? নাই। তো গোলপাশা ইউনিয়নে অতীতে গত 17 বছরে আমরা যাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ওনাদের অনেক ট্র্যাক আছে, সব আছে। আমি চেষ্টা করেছি সব ভাইদের জেতার্থে শুধু একটা ইনফরমেশন দিই, এরকম তৃণমূল গঠন করার জন্য কোনোদিন কোন একটা ওয়ার্ডে আমি এসেছিলাম জুমার দিনে। আমি এসছি জুমার পরে আপনাদের মিটিং, জুমার পরে খাবো, খেয়ে তারপরে মিটিং করবো। আমি জুমার আগে একটা মসজিদে ঢুকলাম জুমার নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, সাথে পিছন থেকে একজন আসি বললো, ভাই 2 গাড়ি পুলিশ এসছে আপনাকে নেওয়ার জন্য, 2 গাড়ি পুলিশ এসছে আমাকে ধরার জন্য। আমি মসজিদের ভিতরে ওই ভদ্রলোকের বাড়িতে পাক হয়েছে, আমি খাবো। আমি নামাজ আর পড়তে পারলাম না। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমি একটা বাম দিকের দরজা দিয়ে বেরিয়ে একটা গাড়িতে, যেই গাড়িটা পেয়েছি, কেউ ভাই আমাকে নিয়ে চল। আমি ওই ড্রাইভারকে বললাম যে চালাও। ড্রাইভার গাড়ি চালিয়ে আমাকে কুমিল্লা শহর পর্যন্ত নিয়ে গেছে, আমাকে খাইতে হবে। মিটিং করতে দেয় নাই গোলপাশায়, পরিবেশ দেয় নাই, কথা বলতে দেয় নাই। আপনাদের সামনে এসে 2-4টি কথা বলবো জিয়া রহমানের জন্য, জিয়া পরিবারের জন্য, দেশের তারেক রহমানের জন্য, আমাদেরকে বলার সুযোগ দেয় নাই। ওই দিন বিকালে আপনাদের মিটিং এর পরে আরেকটা মিটিং ছিল সিওরায়। তো আমি তো কুমিল্লায় চলে গেলাম, দুপুরবেলা খেলাম, ভাত খেয়ে আরেকটা মিটিং আছে। এখন আমি যদি ভয় পেয়ে যাই যে পুলিশ এসছে, কামরুদা পালাই গেল, কামরুদা যদি আর না আসে, বাকি লোকগুলো যে অপেক্ষা করতেছে তো ভয় পেয়ে যাবে, উনি মনে হয় আসবে না। আমি আবার আসলাম চৌদ্দগ্রামে জুমার নামাজের পরে। আবার এসে আমি মোটর সাইকেল উঠেছি, এবার কোনো গাড়ি নেই, মোটর সাইকেলে উঠে 3 স্তরে পাহারা বসিয়েছি। পরের প্রোগ্রামটা সিওরাই 3 স্তরে পাহারা বসিয়েছি। কেন জানেন? পুলিশ আসলে যাতে আমাকে ইনফরমেশন দেয়, ডিবি আসলে যাতে আমাকে ইনফরমেশন দেয়। তো 3 স্তরে পাহারা বসিয়ে গ্রামের ভিতর দিয়ে আমি মোটরসাইকেল দিয়ে ওই মিটিং এ গিয়ে অ্যাটেন্ড করেছি। মিটিং এ এত লোক ছিল না, কিন্তু অনেক লোক ছিল। আমি যাওয়ার পর তো অনেকে আশাবাদী হয়েছে, আমিও অদম্য। পুলিশের ভয়ে কামরুদা ভয় পায় না, ভয় পাই না। পরবর্তীতে সেই মিটিংটা আমি শেষ করেছি এবং এরকম ওয়ার্ড কমিটি গঠন করে দিয়ে গিয়েছি। তা আমি চেষ্টা করেছি, গত 17 বছরে অনেক নার্সিং করেছি, নেতৃত্ব সৃষ্টি করার চেষ্টা করেছি। 2009 সালে যখন আসি নির্বাচন করার জন্য, আধা ঘন্টা মিটিং চলমান রাখার জন্য বক্তা ছিল না। আজকে আমি বলি, যদি 2 দিন কোন মিটিং চালাতে চান, বক্তার অভাব হবে না। চৌদ্দগ্রাম বিএনপি 1 নম্বর দল এখন। আজকে আমি কামরুদার মতো 200-250 বক্তা আছে, যারা কামরুদা থেকে অনেক বেশি যোগ্য। কালকে আমি চলে গেলেও এ দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপিতে নেতা আছে। সুতরাং বিএনপিকে খাটো করে এখন চিন্তা করার আর কোনো সুযোগ নেই। আপনাদেরকে বুঝাবে, চৌদ্দগ্রামে যিনি প্রার্থী আসে, অনেক হেভিয়েট প্রার্থী, অনেক কি এখন বিএনপির প্রতিদ্বন্দ্বীকে যারা জান্নাতের টিকিট বিক্রি করে, জান্নাতি দল বলতেছি, জান্নাতের টিকিট বিক্রি করে, প্রতিটা পাড়ায় পাড়ায় ইসলামী জলসা করে। ইসলামী জলসা করে কি বলে, আমরা যদি ক্ষমতায় নাও যাই, আপনি যে আমাদেরকে ভোট দিয়েছেন সেটার জন্য আপনি ব্যস্ত যাবেন। ক্ষমতায় যদি নাও যাই তাহলে কি হবে, দেখেন আমাদেরকে সহযোগিতা করেন। তাহলে একটা ফর্ম ফিল আপ করে আপনাকে সহযোগী বানাতে চায়। তো যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, এরা কি প্রকৃত ইসলামকে ওল করে কিনা? আমরা যে ধর্ম লালন পালন করি, যে ধর্মীয় আচার আচরণ আমাদের সমাজে চলমান,
এরা কি সেটা মানে নাকি? সুতরাং ওই যে মাওলানা ভাসানী একসময় বলেছিল, নীল নদের পানি যেরকম নীল নয়, জামাত ইসলামের ইসলামও জামাত নয়। সুতরাং এদের থেকে একটু সাবধান থাকবেন, এদের থেকে সাবধান থাকবেন। এই জন্যে আজকে যে মহিলারা এখানে বসে আছেন, নারী নেতৃত্ব বলা হয়ে থাকে কি জানেন? একজন মনীষী বলেছিলেন, গিভ মি এ গুড মাদার এন্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একজন ভালো মা দাও, আমি একজন ভালো জাতি উপহার দিব। আমাদের দেশমাতা খালেদা জিয়া এক সময় নারীদের শিক্ষার জন্য বেতন বন্ধ করে দিলেন, যে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করতে বিনা বেতন, কোনো বেতন লাগবে না। আমাদের জনগণ নেতা গিয়ে জিজ্ঞেস করলেন যে নারীদের বেতন আপনি কেন বন্ধ করলেন? তো বলে যে নারীরা যে ঘরের ভালো বউ, সেই সংসারে জামাইও ভালো থাকে, ছেলে সন্তানও শিক্ষিত হয়। দেশমাতা কত সুদূর প্রসারে চিন্তা করেছেন দেখেন। তারপরে এখন তো কলেজ পর্যন্ত নারী শিক্ষার কোনো বেতন নেই। তারপরে বিধবা ভাতা কে চালু করেছিল জানেন নাকি? দেশমাতা খালেদা জিয়া চালু করেছিলেন। বৃদ্ধ ভাতা কে চালু করেছিলেন? আজকে আমাদের বিদ্যুতের জন্য যারা ছেলেমেয়েরা কেয়ার করে না, মাসের শেষে 2000 টাকা পাঠায় পান খাওয়ার জন্য, ওষুধ খাওয়ার জন্য সরকার থেকে, সেটা কে চালু করেছিলেন? বিএনপি ক্ষমতা আমলে চালু হয়েছিল। আজকে এই যে আপনার এখানে বিদ্যুৎ জ্বলছে, এই বিদ্যুতের জন্য আজকে আমাদের ঘরে ঘরে স্বাবলম্বী। ধরেন আপনার ছেলে বিদেশ থাকে, আপনার ভাই বিদেশ থাকে, আপনার ছেলে বিদেশ থাকে, তারা বিদেশ থেকে 200 টাকা রেমিডেন্স পাঠায়। সেই রেমিডেন্স কখন থেকে চালু হয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় এসেছেন, উনি দেখলেন আমার দেশে হাজারো কর্মক্ষম হাত আছে, কর্মজীবী লোক আছে, কিন্তু কর্ম নাই। তখন উনি বিদেশ গেলেন, মিডল ইস্ট গেলেন। মিডল ইস্টের সরকারদের, শেখদের কাছে কি হাত পাতলেন যে আমার দেশের কর্মক্ষম হাত আছে, কর্মজীবী মানুষ আছে, তোমার দেশে কর্ম আছে, ভিসা দাও। আমার দেশের লোক এসে তোমার দেশ পুনর্গঠন করুক, তুমিও লাভবান হবো, আমিও লাভবান হবো। শুরু হইল। আজকে আপনার ঘর স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। যে জন্য বললাম যে লাইট জ্বলে, ফ্যান জ্বলে, ঘরের কালার টিভি চলে, অবদান কার? জিয়া রহমান। জিয়া রহমান বাংলাদেশের আরো একটি কাজ করেছেন, অর্থনীতির 2টি সূচকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। ভাই একটু সময় নিচ্ছি, শুনবেন। বাংলাদেশের 2টি সূচকের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে ফরেন রেমিডেন্স, যেটা দিয়ে আপনার আমার পরিবার চলে। আরেকটি হচ্ছে কি? গার্মেন্টস। এই গার্মেন্টসের যে অর্থনীতির সাথে বাংলাদেশের 35টি অর্থনীতি জড়িত, 35টি ডিপার্টমেন্ট। যেমন এই যে অনেকগুলো কাভার্ড পেন চলে, মাল কি নিয়ে টানে, গার্মেন্টসের মাল টানে, শিপমেন্টের মাল টানে। ধরেন এই যে কাপড় সিলাই করি, এই যে বাটন আনি, এটা তো বাটা আলাদা ডিপার্টমেন্ট। কাপড় ডাই করি, এটাও আলাদা একটা ডিপার্টমেন্ট। রং, এটাও আলাদা একটা ডিপার্টমেন্ট। জাহাজে করে মাল যাচ্ছে, এটাও আলাদা একটা ডিপার্টমেন্ট। সিএনএফ মাল ক্লিয়ার ভরা, এটাও আলাদা একটা ডিপার্টমেন্ট। কাস্টমস, এটাও আলাদা একটা ডিপার্টমেন্ট। ব্যাংক, এটাও তো আলাদা একটা ডিপার্টমেন্ট। তাহলে এই গার্মেন্টসের দ্বারায় 35টা সেক্টর চলমান, মানে টোটাল অর্থনীতি জিয়া রহমানের দেয়া সেই পলিসির উপর আজকে দেশ দাঁড়িয়ে আছে। তাইলে জিয়া রহমানকে অবজ্ঞা করার কোন সুযোগ আছে? আচ্ছা, যারা জান্নাতি টিকিট বিক্রি করে, তারা কি দেশের জন্য কোনো কাজ করেছে? মহিলাদের জন্য কোনো কাজ করেছে? ধর্মের জন্য কি করেছে আমি বলি। বাংলাদেশের সংবিধান একদম প্রারম্ভে, প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিমকে লিখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যে কাজটি উনি বেশি করেছে, আমাকে নিয়ে এখন ট্রোল করে। আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা জামাত করে, এরা আমার সাংবাদিক, আমার সাথেও থাকে, সুযোগ পেলে ট্রোল করে আমাকে নিয়ে, ট্রায়াল করে। আমি বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কাজটি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনো এক সময় হজ করতে গিয়েছেন। বাংলাদেশের আবহাওয়া আর সৌদির আবহাওয়া তো যারা হজ করতে গেছেন তারা বুঝেন,
অনেক উত্তপ্ত আবহাওয়া, অনেক উত্তপ্ত নয়। এখানে যদি আজকে যদি 30 ডিগ্রি হয়, সৌদি আরব 46 ডিগ্রি, তাহলে উত্তপ্ত আবহাওয়াকে শীতল করার জন্য, মানে ঠান্ডা করার জন্য উনি এক ধরনের গাছ উপহার দিলেন। কি গাছ? নিম গাছ। কেন দিলেন? আরাফাতের ময়দান, আমরা যেখানে সবাই কি সমবেত, ওই সকল হাজিরা, একে তো নিচে থেকেও গরম, মানে মাটিটা গরম না, উপর থেকেও গরম, তাহলে এই জায়গাতে বসে আপনি কিভাবে জিকির করবেন, কিভাবে ওখানে যে বয়ান হয় সেটা শুনবেন, কিভাবে আপনি নামাজ পড়বেন? তো এই জায়গাটাকে শীতল রাখতে হলে বাংলাদেশ থেকে উনি নিম গাছ দিয়েছেন, যেটা শীতল লাগবে। নিম গাছ হচ্ছে এমন একটি গাছ, এটাকে ইংরেজিতে জিয়াটি বলে, আরবিতে বলে যে সাজরাতুল জিয়া, আর বাংলাদেশে আমরা নিম গাছ বলি। উনি নিম গাছ দিয়েছেন, তাহলে নিম গাছ দিয়ে সারা আরাফাতের মধ্যে নিম গাছে ঢাকা। হাজী সাহেবরা যখন তার নিম গাছের নিচে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন, বয়ান শুনেন, শুনেন কিনা? নিম গাছ। তো কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামটি বুঝতে পারবেন? পারবেন কিনা? তাহলে জিয়া হচ্ছে এমন একজন, আমরা হয়তো আউলিয়া বলি না, তো জিয়া তো ইসলামের জন্য, ধর্মের জন্য যা করেছে 1000% 1% কি তোমরা করছো? করছে নাকি? 1947 সালে এই উপমহাদেশে যখন ভারত পাকিস্তান স্বাধীন হয় ব্রিটিশদের থেকে, কিসের ভিত্তিতে স্বাধীনতা? ধর্মের ভিত্তিতে। যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র, নাকি? 47 সালে কিসের ভিত্তিতে দেশ স্বাধীন হলো? ধর্মের ভিত্তিতে। তখন আপনারা বিরোধিতা করেছেন। মুসলমানদের স্বার্থ তখন আপনারা চান নাই। কাদের সাথে থাকতে চেয়েছিলেন? আজকে যারা আমার ভাইদেরকে মারছে, আজকে আমাদের মুসলিম ভাইদেরকে কটুকটা করছে, যারা এদের সাথে থাকতে চেয়েছেন। তারপর যখন দেখা গেল পাকিস্তানিরা আমাদেরকে লুট করছে, সেটার বিরুদ্ধে ভয়েস রেজ হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। কার জন্য? আমাদের জন্য তো, এই বাংলাদেশিদের জন্য তো, কার জন্য না? না পাকিস্তানিদের জন্য স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে উনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, পালিয়ে যান নাই, বাংলাদেশ থেকে চলে যান নাই। প্রথমে সারা বাংলাদেশের 4টা সেক্টরে ভাগ করা হয়েছিল। ফোর্স, জিয়া রহমানের জেডের আদ্যক্ষর দিয়ে জেড ফোর্স, এটা জিয়া রহমানের নামে। তাহলে দেশে কিভাবে যুদ্ধ হবে জিয়া রহমান সেই পরিকল্পনা করেছেন, করেছেননি না? পক্ষান্তরে যিনি তখন নেতা হিসেবে পরিচিত পূর্ব বাংলায়, ওনার কাছে গিয়ে বলা হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। উনি সাংবাদিকদেরকে বলেছিলেন, তোরা আমাকে বিপদগ্রস্ত করতে চাস, আমাকে কি বিপদে ফেলতে চাস? উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই, উনি হইল ওই নেতা। আর এই নেতা যেটা করেছেন, ওনারা তখনও স্বাধীনতার বিরোধিতা করেছেন, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন। যে বলা হয়ে থাকে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এই স্বাধীনতা। মা বোনদের রক্তে যে কাপড় রঞ্জিত হয়েছে, মা বোনের রক্তে যে লাল সবুজের যে পতাকা আজকে আমরা চিনি হয়েছে, লাল সবুজের যে পতাকা, স্বাধীনতার যে পতাকা, সেই পতাকার জন্য তো আপনারাই দেখাচ্ছেন আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সুতরাং সবসময় আপনারা বিরোধিতা করেন, এখনো বিরোধিতা করছেন। 5 আগস্টের পরবর্তীতে পরিস্থিতি, আমরা যারা আছি এই কাতারে, আমরা 17 বছর আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। আচ্ছা, বলা হয়ে থাকে যে একটা বিপ্লব হয়েছে। 5 দিনে 7 দিনে কি কোনো বিপ্লব হয়? পৃথিবীর ইতিহাসে কি 2 মাসের কোন নজির আছে নাকি 2 মাসের সংগ্রামে বিপ্লব হয়? যে বিপ্লবের পটভূমি, বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পটভূমি রচনা করেছেন দেশনায়ক তারেক রহমান। আমাদেরকে 17 বছর মাঠে রেখে সখন থেকে আজকে জিজ্ঞেস করেন আমাদের উপর নির্দেশনা ছিল কিনা? পানি পাঠিয়েছি, খাওয়া পাঠিয়েছি, টাকা পয়সা পাঠিয়েছি, ছেলে মেলে দিয়ে আন্দোলন সংগ্রাম করি নাই আমরা। কিন্তু তারা ক্রেডিট নেই, কৃতিত্ব নেই, এবং একটা দল মনে করে আমরাই করি। তারা 5 তারিখের পরে এমন ভাব ক্ষমতার খুব কাছাকাছি, বিএনপিকে আন্ডার এস্টিমেট করে, দেশনায়ক তারেক রহমানকে আন্ডার এস্টিমেট করে। আর ইদানিং দেখা যায় ওই নেতা বুড়ো হয়ে গেছে, বয়সের পরে পদের নামের রাজধানী মুনাজাতের পরে বলে একটা, জোর নামাজের পরে আরেকটা বলে, সন্ধ্যের আগে আরেকটা বলে, আনপ্রেডিক্টেবল লিডার। তার মানে হওয়ার পর এরশাদও ভালো ছিল না চাইতে, প্রেসিডেন্ট এরশাদ সকাল বিকাল কথা পরিবর্তন করতেন, কিন্তু আজকে দেখি সকাল দুপুর বিকাল ওরা কথা পরিবর্তন করে। সুতরাং যাদের আদর্শ আছে, যাদের ইমান আছে, এদের বক্তব্য একটা, সকাল বিকাল চেঞ্জ হবে না। যারা সকাল বিকাল বক্তব্য চেঞ্জ করে,
এদের ব্যাপারে একটু সাবধান হবেন। বক্তব্য দিকে তো করলাম না, অনেক লম্বা বক্তব্য রেখেছি। আমার বিশ্বাস ভাইরা যে কাজটি করতে এসছেন, ভোটের মাধ্যমে আপনারা আপনাদের ওয়ার্ডের নেতৃত্ব নির্বাচিত করেছেন। আপনারা যে 51 জন সদস্য বিশিষ্ট আজকে নেতা হয়েছেন এই ওয়ার্ডের, এই 51 জন আপনারা ভোট দিবেন। 51 জন আপনারা ভোট দিবেন, 51 জনই ভোটার। সভাপতির ক্ষমতা বেশি,